আসসালামু আলাইকুম, আমি তনিমা আপনাদের স্বাগত জানাচ্ছি নবকলি স্টুডিওর আজকের দেশ এবং আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই শিরোনাম। ডাকসু নির্বাচন, ছাত্রদলকে সুবিধা দিতেই মনোনয়নপত্র গ্রহণের সময় বাড়ানো হয়েছে বাকের। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। চালের দাম কেন বাড়ছে জানেন না কেউ। পোড়ানো হল বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কিত ৪ শতাধিক বই। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া। ট্রাম্প। পাকিস্তানে বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো, নিখোঁজ বহু। রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০। এখন বিস্তারিত। দেশের সংবাদ। ডাকসু নির্বাচন, ছাত্রদলকে সুবিধা দিতেই মনোনয়নপত্র গ্রহণের সময় বাড়ানো হয়েছে বাকের। অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রদল এখনও তাদের ডাকসু প্যানেল চূড়ান্ত করতে পারেননি। তাদের বাড়তি সুবিধা দিতেই ডাকসু মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। সোমবার রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। আবু বাকের মজুমদার বলেন, আজ ছাত্রদলের কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম অর্ধ শতাধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র তুলতে যান, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সোমবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর 0101-এ এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীতে মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক FM শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে রাজধানী ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। অসুস্থ ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান। লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন ছাত্রদল নেতা সুলতান বাপ্পির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন নেতা কর্মীদের নিয়ে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামে বাপ্পির বাড়িতে যান। এ সময় মোবাইল ফোনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভিডিও কলে বাপ্পির সঙ্গে কথা বলেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বাপ্পি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এজন্য গত ৪ বছর ধরে তাকে শেকলবন্দি করে রেখেছে পরিবার। সম্প্রতি তাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তারেক রহমানের নজরে আসে। ১১ নারী শিক্ষক সহ ১২ জনকে চাকরিচ্যুত করল অ্যাডহক কমিটি। রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় থেকে ২ দফায় ১১ জন নারী শিক্ষক ও ১ জন পুরুষ শিক্ষককে চাকরিচ্যুত করেছে অ্যাডহক কমিটি। এক্ষেত্রে কমিটির বিরুদ্ধে বিধি না মানার অভিযোগ উঠেছে। চাকরিচ্যুত শিক্ষক এবং সংশ্লিষ্টরা জানান, বিধি অনুযায়ী অ্যাডহক কমিটি সাধারণত রুটিন দায়িত্ব পালন করে থাকে। কমিটি কাউকে চাকরি দেওয়া বা চাকরিচ্যুত করার ক্ষমতা রাখে না। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খান্দার এহসানুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, অ্যাডহক কমিটি নিয়োগ দিতে পারে না, কাউকে চাকরিচ্যুতও করতে পারে না। প্রতিষ্ঠান প্রধান কী নিয়মকানুন জানেন না। চাকরি যাওয়ার মতো পরিস্থিতি থাকলেও অ্যাডহক কমিটি কারো চাকরি খেতে পারবে না। এই সিদ্ধান্ত টিকবে না। চালের দাম কেন বাড়ছে জানেন না কেউ। দেশের বাজারে চালের দাম বাড়ছে কয়েকদিন ধরে। মোটা, মাঝারি বা সরু সব ধরনের চালের দামই বাড়ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহের পরও চালের দাম বৃদ্ধির কোনো কারণ থাকতে পারে না। কিন্তু কী কারণে দাম বাড়ছে তা জানেন না কেউ। বাজারে ৫০ থেকে ৫৪ টাকা কেজি দরের মোটা চাল এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজিতে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়। নাজির শাইল ৮৩ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সম্প্রতি বোরোর নতুন চাল বাজারে ওঠার পর যে সরু চালের দাম কমে ৭৫ টাকা হয়েছিল, এখন তা আবার ৮৩ থেকে ৮৫ টাকায় পৌঁছেছে। বর্তমানে দেশে চালের দাম বৃদ্ধির কোনো নির্দিষ্ট কারণ না জানা গেলেও কিছু বিষয়ে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, মজুতদারি এবং আন্তর্জাতিক বাজারের প্রভাব। বলা হচ্ছে, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে উৎপাদন কমে যায়।
এই কারণে বাজারে চালের অভাব দেখা দেয় এবং দাম বাড়ে। পোড়ানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কিত 4 শতাধিক বই। বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের 3 শতাধিক বই বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে ইনস্টিটিউট চত্বরে এসব বই পুড়িয়ে ফেলা হয়। এ সময় কলেজ শাখা ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মী সহ একদল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বইগুলি আত্মজীবনী, গবেষণামূলক এবং রাজনৈতিক এবং ইতিহাস ভিত্তিক ছিল বলে জানা গেছে। এই শিক্ষার্থীদের দাবি, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সহ স্বৈরাচারের সব স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হয়েছে। শিক্ষকরা আমাদের বলেছিলেন তারা পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগার থেকে এই জাতীয় সব বই ফেলে দিয়েছেন, কিন্তু আজ আমরা দেখলাম বইগুলি রয়েছে। কর্তৃপক্ষের অবহেলা এবং গ্রন্থাগারে পাঠ্য বই সংকটের মধ্যেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে। এগুলি শিক্ষার্থীদের কোনো কাজে আসে না, তাই পুড়িয়ে ফেলা হয়। সাদা পাথর লুটে সিলেটের জেলা প্রশাসককে ওএসডি করা হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়। সাদা পাথর লুটের ঘটনায় তাকে ওএসডি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন 2 শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সংযুক্ত সারওয়ার আলম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে আছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেটের জেলার প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষককে শোকনোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 19 জন শিক্ষকের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিরুদ্ধে গত জুলাই আন্দোলনে শেখ হাসিনার পক্ষে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের হুমকি-ধুমকি ও হয়রানির সত্যতা পেয়েছে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। তাদেরকে 10 কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সোমবার দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মঞ্জুরুল হক এই তথ্য জানান। উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র ঐক্য জোট প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপত্র উমামা ফাতেমা। সোমবার শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। ফর্ম সংগ্রহ শেষে আগামীকাল প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন উমামা। জানা গেছে, প্যানেলে সহ প্রতিষ্ঠিত ভিপি পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক প্রেসিডেন্ট আল সাদি ভুইয়া, জিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান প্রেসিডেন্ট মহিউদ্দিন মুজাহিদ মাহি থাকবেন। উমামা ফাতেমা বলেছেন, আমরা যোগ্যতা দেখে আগামীকাল মঙ্গলবার প্যানেল ঘোষণা করব। আমরা শিক্ষার্থী বান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করব। অনলাইন জিডি সেবা বন্ধ, পুলিশ হেডকোয়ার্টার্স বলছে কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুততম সময় সেবাটি আবার চালু হবে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের। সোমবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এইচএম শাহাদাত হোসেন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে জানান, কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে সেবাটি পুনরায় চালু হবে। মাহিন সরকারকে বহিষ্কার করল ন্যাশনাল সিটিজেন পার্টি। ন্যাশনাল সিটিজেন পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে দলের যুগ্ম সদস্য সচিব দফতর সালেহুদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে স্বপদ দায়িত্ব থেকে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি তানজিম। এবার আন্তর্জাতিক সংবাদ। পুতিন জেলেন্সকি বৈঠকের ব্যবস্থা করছি, ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনীয় প্রতিপক্ষ ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সাথে হোয়াইট হাউসে বৈঠকের মূল অংশ শেষ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প এটিকে খুব ভালো একটি বৈঠক বলে অভিহিত করেছেন, যদিও এখনও কোনো প্রকাশ্য বিবৃতি প্রকাশ করা হয়নি। ক্রেমলিন জানিয়েছে যে ট্রাম্প এবং পুতিন 40 মিনিট ধরে ফোনে কথা বলেছেন এবং সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনায় রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের
নেতাদের থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা এবং 2014 সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা ত্যাগ করার আহ্বান জানান। বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়ার এই উপদ্বীপের অধিগ্রহণকে অবৈধ বলে অভিহিত করে। পোস্টে ট্রাম্প বলেন, বৈঠক শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন দেই এবং তার ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন এবং এর জায়গা নির্ধারণে কাজ শুরু করে দেই। তিনি আরও লেখেন, ওই বৈঠকে এই দুই প্রেসিডেন্ট এবং আমি থাকব। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ট্রাম্প জানান, হোয়াইট হাউসে তাদেরকে পাওয়াটা সম্মানের। রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়ে তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়গুলো মেনে নেবে রাশিয়া। সোমবার 18 আগস্ট ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ আরও অনেকে। বৈঠকে ট্রাম্প জানান, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে শান্তি অর্জন নাগালের মধ্যেই রয়েছে। তবে অবিলম্বে যুদ্ধবিরতি তার প্রথম চাওয়া হলেও এই মুহূর্তে এটি হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানে বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা 650 ছাড়ালো, নিখোঁজ বহু। পাকিস্তানে গত জুন মাস থেকে শুরু হওয়া বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 650 ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই 325 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 156 জন। আরও বহু মানুষ এখনও নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার 18 আগস্ট প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য 800 কোটি রুপি ত্রাণ তহবিল বরাদ্দ করেছে। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুনের জেলার জন্য আলাদা করে আরও 500 কোটি রুপি ঘোষণা করা হয়েছে। কেপি প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, বুনের জেলায় এখন পর্যন্ত 217 জনের মৃত্যু হয়েছে এবং 120 জন আহত হয়েছেন। মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সাংলা জেলা। সেখানে 36 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। এছাড়া 95টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 55টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্কুলও। এর বাইরে মানসেহরায় 24 জন, বাজাওরে 21 জন ও সোয়াতে 17 জনের মৃত্যু হয়েছে। সোয়াত জেলায় অবকাঠামোগত ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। অন্তত 219টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং 163টি গবাদি পশু মারা গেছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস, বিবিসি। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে জিম্মিবন্দি বিনিময় প্রক্রিয়াও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে সংগঠনের এক সূত্র। সোমবার 18 আগস্ট ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, মিশর ও কাতার প্রস্তাবিত এই পরিকল্পনা মার্কিন স্পেশাল দূত স্টিভ উইটকফের দেওয়া কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি। এতে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমায় ধাপে ধাপে হামাসের হাতে থাকা প্রায় অর্ধেক জিম্মিকে মুক্তির কথা বলা হয়েছে। এদের মধ্যে প্রায় 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলবে। ইসরায়েলের সঙ্গে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ইরান। ইসরায়েলের সঙ্গে যে কোনো মুহূর্তে নতুন যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির প্রথম ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সোমবার বলেছেন, জুনের যুদ্ধের পর যে পরিস্থিতি বিরাজ করছে তা কেবল অস্থায়ী বিরতি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আরেফ বলেন, আমাদের প্রতি মুহূর্ত সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কোনো যুদ্ধবিরতিতে নেই, বরং শত্রুতার সাময়িক বিরতিতে আছি। রুশ হামলায় ইউক্রেনে নিহত 10 জন। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে সোমবার অন্তত 10 জন নিহত হয়েছেন। এই হামলা হয়েছে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ঠিক কয়েক ঘন্টা আগে। জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবন্ধের দ্রুত কোনো সমঝোতায় যেতে নারাজ বলে জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাতের ড্রোন হামলায় একটি পরিবারের 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে একটি শিশু
এবং তার 16 বছর বয়সী ভাই। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় আরও 23 জন আহত হয়েছেন। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে ব্যালিস্টিক মিসাইল হামলায় 3 জন নিহত ও 23 জন আহত হয়েছেন। আল্লাহ হাফেজ।